শুভ সকাল। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি ত্রিশাল অনলাইন স্কুলের পক্ষ থেকে। আমি এবার দ্বিতীয় একটি ক্লাস নিয়ে আসছি তোমাদের সামনে। লাইভে যারা আছেন আমার শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং আমার শুভাকাঙ্ক্ষী, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি এবং আরও অভিনন্দন জ্ঞাপন করছি আমাকে এই লাইভ ক্লাসে সুযোগ করে দেওয়ার জন্য। এবং দ্বিতীয়ত অভিনন্দন জানাচ্ছি ত্রিশাল অনলাইন স্কুলের যারা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন, সম্মানিত শিক্ষা অফিসার, একাডেমিক সুপারভাইজার, সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমার আজকের ক্লাসের বিষয় হচ্ছে ধ্বনি পরিবর্তন। পূর্বে আমার ক্লাসটি ছিল ধ্বনি পরিবর্তনের নিয়ম। আমার এই ক্লাস যারা লাইভে দেখছেন সকল যদি কোনো কিছু লেখার থাকে কমেন্টসে লিখবেন, আমি আশা করি তার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আমরা শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা ক্লাসে ফিরে যাই। ক্লাসে ফিরে যাওয়ার আগে আমার প্রথমে এই ক্লাসটি দেখার জন্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে ধ্বনি, বর্ণ, অক্ষর। পূর্বের ক্লাসে তোমরা শিখেছ ধ্বনি কাকে বলে। বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থবোধক আওয়াজকেই ধ্বনি বলে। এই ধ্বনি প্রকাশের সাংকেতিক চিহ্নকেই বলা হচ্ছে বর্ণ। তাহলে ধ্বনি এবং বর্ণ, ধ্বনিটা উচ্চারিত হচ্ছে, এটি প্রকাশ করার জন্য যে চিহ্নটা ব্যবহার করা হচ্ছে সেটি হচ্ছে বর্ণ। তাহলে ধ্বনি এবং বর্ণের পার্থক্য নিশ্চয়ই বুঝতে পেরেছ। এখন প্রশ্ন হচ্ছে অক্ষর কি? এই অক্ষর আর বর্ণ প্রায় সেম মনে হয়, মূলত এক নয়। অক্ষর হচ্ছে উচ্চারণে এক প্রয়াসে যতটুকু উচ্চারিত হবে ততটুকুই হচ্ছে অক্ষর। যেমন কলম, কলম দুটি অংশে বিভক্ত, একসাথে আমরা কিন্তু এটি উচ্চারিত করতে পারি না। যেমন কলম এরকম হচ্ছে না, বা ক ল ম এরকমও হচ্ছে না, দুটি স্টেপে এটি উচ্চারিত কলম। অতএব এখানে অক্ষর রয়েছে দুইটি আর বর্ণ রয়েছে তিনটি। তাহলে অক্ষর এবং বর্ণের পার্থক্য কি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। এই ধ্বনি পরিবর্তনে এই অক্ষর এবং বর্ণের পার্থক্য তোমাকে অবশ্যই বুঝতে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকের মূল ক্লাসে চলে যাই। আজকের ক্লাসের আমরা যা আলোচনা করব সেটি হচ্ছে স্বরাগম, আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম, স্বরলুপ, আদি স্বরলুপ, মধ্য স্বরলুপ, অন্ত স্বরলুপ, প্রগত, পরাগত, মধ্যগত, অনন্য, অপরিহিত, এই বিষয়গুলো আমি তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আসো স্বরাগম। এখানে স্বর শব্দের অর্থ হচ্ছে ধ্বনি, আগম শব্দের অর্থ হচ্ছে আগমন। শব্দের মধ্যে একটি নতুন ধ্বনির আগমনকেই বলা হচ্ছে স্বরাগম। যেমন লক্ষ্য করো, একটি শব্দ হচ্ছে স্কুল, এখানে আমরা বলে থাকি স্কুল, শব্দটি কথা ছিল স্কুল, উচ্চারিত হচ্ছে স্কুল, এই ই হচ্ছে স্বরাগম। তাহলে তোমরা বুঝতে পেরেছ। যেমন স্কেল, এটি একটি স্কেল, এটি হচ্ছে স্বরাগম। স্বরের আগমন, শব্দের মধ্যে একটি নতুন স্বরের আগমন হওয়াকেই স্বরাগম বলে। এই স্বরাগম তিনটি পর্যায়ে হয়ে থাকে। এক, আদি স্বরাগম, আদি স্বরাগম। আদি মানে প্রথমে, শব্দের প্রথমে যদি স্বরের আগমন ঘটে তখন তাকে বলা হয় আদি স্বরাগম। যেমন স্টেশন, যেমন স্টেশন, এখানে বলা হচ্ছে স্টেশন। স্টুডিও বলা হচ্ছে
স্টুডিও। তোমরা একটি জিনিস খেয়াল করবে, স্টেশন শব্দে অনেকেই মূর্ধন্য স দিয়ে লিখে থাকো, এটি কখনো বিদেশি শব্দে কখনো মূর্ধন্য স ব্যবহৃত হবে না। স্টুডিও দন্তস্ব দিয়ে লিখবে, স্টেশন দন্তস্ব দিয়ে লিখবে, এটি কখনো নিয়মটি অবশ্যই মনে রাখবে। অন্তঃস্বরাগম, অন্তঃস্বরাগম, অন্ত শব্দের অর্থ হচ্ছে শেষ, শব্দের শেষে স্বরের আগমন হওয়াকেই অন্তঃস্বরাগম বলা হয়ে থাকে। যেমন শব্দটা হচ্ছে সত্য, আমরা উচ্চারণ করে থাকি সত্যি, একটি নতুন ধ্বনির শব্দের শেষে আরেকটি নতুন ধ্বনির আগমন হচ্ছে, তা এটি হচ্ছে অন্তঃস্বরাগম। মধ্যস্বরাগম, মধ্যস্বরাগম, শব্দের মাঝখানে যদি স্বরের আগমন হয় তখন তাকে বলা হয় মধ্যস্বরাগম। যেমন শব্দটি হচ্ছে গ্রাম, আমরা এটিকে বলে থাকি গেরাম। ফিল্ম, শব্দটা হচ্ছে ফিল্ম, আমরা বলে থাকি ফিল্ম। ফিল্ম, আমরা এটি উচ্চারণ করে থাকি ফিল্ম। তাহলে শব্দের মাঝখানে যদি স্বরের আগমন ঘটে তখন তাকে বলা হয় মধ্যস্বরাগম। তাহলে তিনটি পর্যায়ে আমরা এই স্বরের আগমন দেখে থাকি ভাষার মধ্যে: আদিস্বরাগম, মধ্যস্বরাগম, অন্তঃস্বরাগম। দ্বিতীয় হচ্ছে স্বরলুপ। আমরা এখন আগে দেখেছি স্বর আগমন হচ্ছে, এখন দেখব স্বরলুপ হচ্ছে। স্বরলুপ, স্বর হচ্ছে ধ্বনি আর লুপ হচ্ছে শেষ হয়ে যাওয়া, হারিয়ে যাওয়া। তাহলে স্বরলুপ কিভাবে হয়ে থাকে? এটিও তিনটি পর্যায়ে হয়ে থাকে। শব্দের আদিতে স্বরলুপ হয়, শব্দের মাঝখানে স্বরলুপ হয়, শব্দের শেষে স্বরলুপ হয়ে থাকে। এক, আদি স্বর লুপ। যেমন শব্দটি হচ্ছে অলাবু, অলাবু থেকে আসছে লাবু, লাবু থেকে আসছে লাউ। তাহলে শব্দের আদিতে যে স্বরটা সেটি উদাহ হয়ে নতুন একটি শব্দ হচ্ছে লাউ। অলাবু, লাবু, লাউ, এটি হচ্ছে আদি স্বর লুপ। যেমন উদ্ধার, উদ্ধার থেকে আসছে উধার, উধার থেকে আসছে ধার, এটি হচ্ছে আদি স্বর লুপ। এখন দেখবে মধ্যস্বর লুপ, কিভাবে শব্দের মধ্যে স্বর লুপ হয়ে যায়। মধ্যস্বর লুপ, শব্দের মাঝখানে যদি স্বর লুপ হয় তখন তাকে বলা হয় মধ্যস্বর লুপ। যেমন সুবর্ণ, সুবর্ণ শব্দটি থেকে আসছে স্বর্ণ, তো মাঝখানের স্বরটি লুপ হয়ে যাচ্ছে, এটিকে বলা হচ্ছে মধ্যস্বর লুপ। এখন আসো অন্তঃস্বর। অন্ত মানে শেষ, শেষে স্বর লুপ হওয়াকে অন্তঃস্বর লুপ বলা হয়। যেমন আশা, আশ, এটি হচ্ছে শেষে স্বর লুপ হয়ে যাবে। যেমন আজি হচ্ছে আজ, শব্দের শেষে একটি স্বর লুপ হয়ে যাচ্ছে, এটি হচ্ছে অন্তঃস্বর লুপ। তাহলে আমরা আদিস্বর লুপ, মধ্যস্বর লুপ, অন্তঃস্বর লুপ তিনটি জিনিস শিখতে পেরেছি। শব্দের আদিতে, শব্দের মাঝখানে, শব্দের শেষে তিনটি স্বর লুপ হয়ে যায়। এখন আমরা স্বরসঙ্গতি শিখব। স্বরসঙ্গতি, এটি
একটি স্বরের প্রভাবে, এখানে আমরা লিখে রেখেছি স্বরসঙ্গতি হচ্ছে একটি স্বরের প্রভাবে অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে বলা হয় স্বরসঙ্গতি। একটি স্বরের প্রভাবে, শব্দের মাঝে একটি স্বরের প্রভাবে অন্য স্বরটি পরিবর্তন হওয়াকে বলা হয় স্বরসঙ্গতি। স্বরসঙ্গতি কয়েকটি পর্যায়ে হয়ে থাকে। প্রথমটি হচ্ছে প্রগত। প্রগত প্রথম শব্দের প্রভাবে শেষের শব্দে যদি পরিবর্তন হয় তখন তাকে বলা হয় প্রগত স্বরসঙ্গতি। প্রথম স্বরের প্রভাবে শেষের স্বরটা পরিবর্তন হবে, এটি হচ্ছে প্রগত স্বরসঙ্গতি। প্রগত স্বরসঙ্গতি। প্রগত স্বরসঙ্গতি। পেন্সিল। প্রগত স্বরসঙ্গতি। প্রগত স্বরসঙ্গতি শব্দের, যেমন মূলা, শব্দটি হয়ে যাচ্ছে মূল। প্রথম স্বর ঠিক রয়েছে, দ্বিতীয়টা পরিবর্তন হয়েছে, তাহলে প্রথম শব্দের প্রভাবে দ্বিতীয় যে ধ্বনিটি পরিবর্তন হয় সেটি হচ্ছে প্রগত স্বরসঙ্গতি। তারপরে আসো পরাগত স্বরসঙ্গতি। পরাগত স্বরসঙ্গতি, যেমন বিলাতি, এটি হচ্ছে বিলিতি। বিলিতি পরের স্বরের প্রভাবে আগের স্বরটি যদি পরিবর্তিত হয় তাহলে হচ্ছে পরাগত স্বরসঙ্গতি। যেমন মধ্যগত স্বরসঙ্গতি। মধ্যগত স্বরসঙ্গতি, প্রগত স্বরসঙ্গতি, মধ্যগত স্বরসঙ্গতি, এবং আরেকটি বাকি রয়েছে অনন্য। অনন্য স্বরসঙ্গতি। এটি কিভাবে হয়? দুইটি ধ্বনির প্রভাবে দুইটি ধ্বনি পরস্পর পরিবর্তন সাধিত হয়। যেমন মোজা শব্দটি হয়ে যাচ্ছে মুজু, এইটা পরিবর্তন হয়েছে, এটাও পরিবর্তন। অনন্য হচ্ছে দুইটি ধ্বনি পরস্পর পরিবর্তন সাধিত হচ্ছে, এটিকে বলা হয় অনন্য। আশা করি শিক্ষার্থী বন্ধুরা প্রগত, পরাগত, মধ্যগত, অনন্য এটি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা আসব অপিনিহিতি। অপিনিহিতি কাকে বলে? পরের ইকার বা রস্যুকার আগে উচ্চারিত হওয়ার রীতিকে বলা হচ্ছে অপিনিহিতি। পরের ইকার আগে উচ্চারিত হওয়ার রীতিকে বলা হচ্ছে অপিনিহিতি। যেমন শব্দটি হচ্ছে আজ, এটি হচ্ছে আইজ। শব্দটি হচ্ছে চার, এটি আমরা উচ্চারণ করে থাকি চাইল্ড, এটি আমরা উচ্চারণ করে থাকি চাইল্ড। তাহলে অপিনিহিতি হচ্ছে পরের ইকার আগে উচ্চারিত হওয়ার রীতিকেই বলা হচ্ছে অপিনিহিতি। এটি মনে রাখার একটি সুন্দর সিস্টেম হচ্ছে, সবসময় মনে রাখবে যে ইকার বা রস্য উকারটা পরে উচ্চারিত হওয়ার কথা ছিল, এটি আগে উচ্চারিত হওয়ার পদ্ধতিকেই বলা হয় অপিনিহিতি। আমরা এখন শিখব অসমীকরণ।
সমীকরণ হচ্ছে দুটি সমানভাবে চলবে, যেমন ধপ ধপ চলছে, সমানভাবে চলছে ধপ ধপ। এটিকে অসমীকরণ করতে হবে, অসমান করতে হবে। এই অসমান করাটাই হচ্ছে করণ। যেমন দপ যোগ ধপ, এটি হচ্ছে সমান সমান দপা দপ। তাহলে দপ দপ দুটি ধ্বনিকে পরিবর্তন করে আমরা লিখছি ধপা ধপ। যেমন টপ টপ, এটি হচ্ছে টপা টপ। ধপ ধপ, টপ টপ, চপ চপ, এরকম দুটি সমজাতীয় ধ্বনি অসমান করাকেই অসমীকরণ বলে। এটি তোমার কথার মধ্যেই এর উত্তরটা লুকিয়ে আছে। সমীকরণ এবং অসমীকরণ এই দুটি বুঝলেই তোমরা এটি পারবে। দ্বিতীয়টি হচ্ছে দ্বিত্ব ব্যঞ্জন। আমরা কথা বলার সময় দ্বিত্ব ব্যঞ্জন উচ্চারিত করে থাকি। দ্বিত্ব হচ্ছে দ্বিতীয়বার, দ্বিতীয়বার যে ব্যঞ্জনটা উচ্চারিত হয় তাকে বলা হয়, যেমন সকাল, আমরা এটিকে সকাল এরকম বলে থাকি, সকাল। এই ব্যঞ্জনটা দ্বিতীয় মানে দুইবার উচ্চারিত হচ্ছে, সকাল সকাল এরকম হচ্ছে। যেমন পাকা হয়ে যাচ্ছে পাক্কা। তাহলে এটি হচ্ছে দ্বিত্ব ব্যঞ্জন, অর্থাৎ একটি ব্যঞ্জন দুইবার উচ্চারিত হচ্ছে শব্দের মধ্যে, এটি হচ্ছে দ্বিত্ব ব্যঞ্জন। শিক্ষার্থী বন্ধুরা, ধ্বনি পরিবর্তন ক্লাস অবশ্যই একটু জটিল, যদিও এখানে বাংলা সাহিত্যের মতো রসবোধ নেই, তারপরও একটু মনোযোগ সহকারে এটি দেখবে। এখান থেকে তোমাদের বিভিন্ন পরীক্ষায় এমসিকিউ প্রশ্ন হয়ে থাকে, একটু খেয়াল করলে প্রতি বছরই এই অধ্যায়টা থেকে একটি থেকে দুটি এমসিকিউ প্রশ্ন তোমরা পরীক্ষায় আনসার করতে পারবে। ব্যঞ্জন বিচ্যুতি, ব্যঞ্জন বিচ্যুতি, ব্যঞ্জন বিচ্যুতি হচ্ছে একটি ব্যঞ্জন স্থানচ্যুত হয়ে যায়। যেমন হওয়ার কথা ছিল কপাট, আমরা উচ্চারণ করে থাকি কবাট, কবাট। দুবা হচ্ছে দুপা, এটি হচ্ছে ব্যঞ্জন বিচ্যুতি। দুঃখিত, এটি হচ্ছে ব্যঞ্জন চ্যুতি। আর ব্যঞ্জন বিচ্যুতি হচ্ছে বউ দিদি, এটিকে আমরা সংক্ষেপে উচ্চারণ করে থাকি বউ দি। এই দিদি একটি ব্যঞ্জন উঠে যায়, এটি হচ্ছে ব্যঞ্জন বিচ্যুতি। আর ব্যঞ্জন বিকৃতি, কবাট কবাট এবং দুপা দুপা, এটা হচ্ছে ব্যঞ্জন বিকৃতি হয়ে যায়। যেমন বড় দাদা, বড় দাদা হচ্ছে বড়দা, একটি ব্যঞ্জন বিচ্যুতি হয়ে যাচ্ছে, মানে চ্যুত হয়ে যাচ্ছে, শব্দ থেকে হারিয়ে যাচ্ছে, এটিকে বলা হয় ব্যঞ্জন বিচ্যুতি। আরও ধ্বনি পরিবর্তন হয়ে থাকে, যেমন রকার লোপ, র কার লুপ, শব্দের মধ্যে রকারটা হারিয়ে যায়, লুপ পেয়ে যায়। যেমন শব্দটা হচ্ছে তক্ক, আমরা এটিকে বলে থাকি তক্ক, এই রকারটা লুপ হয়ে যায়। এখানে এর রেপটা হচ্ছে র এর সংক্ষিপ্ত রূপ, এই রটা হারিয়ে যাচ্ছে, হচ্ছে তক্ক। যেমন ধর্ম,
এটি অনেকে উচ্চারণ এরকমটা হয়ে থাকে দম্ম, ধম্ম। এই রটা লুপ পাচ্ছে, হারিয়ে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে রকার লুপ। হকার লুপ, হকার লুপ। শব্দের মধ্যে দেখবে শব্দে হকার ছিল, এটি হারিয়ে যাচ্ছে। যেমন উদাহরণস্বরূপ হকার লুপে হচ্ছে চাহে, চায়, হকারটা লুপ হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, এটিকে বলা হয় হকার লুপ। রকার লুপ, হকার লুপ। তারপরে হচ্ছে আরেকটি নতুন বিষয়, সেটি হচ্ছে ক্ষীণায়ন। শব্দের এই ক্ষীণায়ন কিভাবে হয়? শব্দগুলো একটু কঠিন মনে হয়, তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে। ক্ষীণায়ন কি? শব্দের মহাপ্রাণ ধ্বনি যদি অল্প প্রাণ হয়ে যায় সেটাই হচ্ছে ক্ষীণায়ন। যেমন শব্দটি ছিল পাঠা, হয়ে যাচ্ছে পাটা। আমি পূর্বের ক্লাসে অল্প প্রাণ এবং মহাপ্রাণ বুঝিয়েছিলাম। অল্প প্রাণ হচ্ছে যে ধ্বনি উচ্চারণ করার সময় বাতাসের আধিক্য কম লাগে, সেটি হচ্ছে অল্প প্রাণ, যেমন পাঠা। এখন শব্দটি হয়ে যাচ্ছে পাটা, এটি হচ্ছে ক্ষীণায়ন। তদ্রূপ এর বিপরীত পিনায়ন, পিনায়ন। শব্দে কিভাবে পিনায়ন হয়? পিনায়ন হচ্ছে শব্দের অল্প প্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনিতে পরিণত হয়ে যাবে। শব্দের অল্প প্রাণ ধ্বনিটা মহাপ্রাণ ধ্বনিতে পরিণত হবে। যেমন পুকুর, ঠিক আছে, শব্দটি হচ্ছে পুকুর। আমরা প্রায়ই উচ্চারণ করতে শুনি, অনেকেই অস্পষ্ট এই অল্প প্রাণ এবং মহাপ্রাণ ধ্বনি বিষয়ে সুস্পষ্ট ধারণা না থাকার ফলে উচ্চারণ করে থাকে পুকুর, পুকুর। এই যে ক ধ্বনিটা খ ধ্বনিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে, অল্প প্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনিতে রূপায়ণ হয়ে যাওয়াটাই হচ্ছে পিনায়ন। আর ক্ষীণায়ন হচ্ছে মহাপ্রাণ ধ্বনি অল্প প্রাণ ধ্বনিতে পরিণত হয়। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। ধ্বনি বিপর্যয়, বিপর্যয়, ধ্বনি বিপর্যয় কিভাবে হয়? একটি ধ্বনি হারিয়ে যায়, হঠাৎ করে হারিয়ে যায়। যেমন ওলট পালট হয়, একটা স্থানে আরেকটি ধ্বনি এসে জায়গা নেয়। যেমন পিচাস, দেখবে ধ্বনিটা একটু স্থান পরিবর্তন করছে, হচ্ছে পিশাচ। দেখো পিচাস হয়ে যাচ্ছে পিশাচ, এটি হচ্ছে ধ্বনি বিপর্যয়। যেমন রিক্সা হচ্ছে রিস্কা। এই যে স্থান পরিবর্তন হচ্ছে, এটি হচ্ছে ধ্বনি বিপর্যয় হচ্ছে। একটির জায়গায় আরেকটি ধ্বনি পরিবর্তিত হয়ে অন্য স্থান দখল করে নিচ্ছে, এটি হচ্ছে ধ্বনি বিপর্যয়। শিক্ষার্থী বন্ধুরা, ধ্বনির আগমন, ধ্বনি যেমন আদি শব্দের আদিতে যদি ধ্বনির আগমন ঘটে তাহলে বলা হচ্ছে আদিস্বর, অন্তঃস্বর, মধ্যস্বর। এভাবে পরবর্তীতে হচ্ছে ধ্বনি লুপ পাওয়া। শব্দের আদিতেও ধ্বনি লুপ পেয়ে থাকে, শব্দের মাঝখানে ধ্বনি লুপ পেয়ে থাকে, শব্দের শেষেও ধ্বনি লুপ পেয়ে থাকে। এটি মনে রাখার একটি সিস্টেম হচ্ছে আদি স্বরলুপ, আদি স্বরাগম, একটি আরেকটির বিপরীত। তাহলে 6টা জিনিস তোমার শিক্ষা হয়ে যাচ্ছে। আদি স্বরাগম, আদি স্বরলুপ, মধ্য স্বরাগম,
মধ্যস্বর লোপ, অন্তঃস্বর আরাগম, অন্তঃস্বর লোপ। এই হচ্ছে তোমার 6টি। শিক্ষার্থী বন্ধুরা, ধ্বনিতাত্ত্বিক ক্লাসের মনোযোগী হতে হবে এবং এখানে ধ্বনিকে সুস্পষ্ট উচ্চারণ তোমার প্রয়োজন লাগবে। ধ্বনির যদি সুস্পষ্ট উচ্চারণ তোমার না হয় তাহলে ভাষাটা তোমার অসুন্দর, অপাঙ্গেয় শোনা যাবে, শ্রুতিমধুর হবে না। আমাদের বাংলা ভাষাটাকে সুন্দর, সাবলীল এবং ধ্বনি মাধুর্যপূর্ণ উচ্চারণের জন্য অবশ্যই এই ধ্বনিতাত্ত্বিক বিশ্লেষণটা তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাহলে স্বরাগম, অন্তঃস্বরাগম, মধ্যস্বরাগম, অপিনিহিতি, এই বিষয়গুলো তোমাদের খুব সূক্ষ্মভাবে বিশ্লেষণাত্মকভাবে মনে রাখতে হবে। কিভাবে ধ্বনি বিপর্যয় হচ্ছে, কিভাবে ধ্বনি চ্যুতি হচ্ছে, কখন ধ্বনি দ্বিত্ব হচ্ছে, এটি যদি তোমরা মনে না থাকে অবশ্যই একটু প্র্যাকটিস করতে হবে। এটি কিন্তু একটু নিয়মতান্ত্রিক বিষয়, বারবার চর্চা করার ফলে তোমার এটি আত্মস্থ হবে বলে আমি বিশ্বাস করি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই বৈশ্বিক করোনা পরিস্থিতিতে বাড়িতে থেকে যেমন শারীরিক সুস্থতা প্রয়োজন রয়েছে, তেমনি মানসিক সুস্থতারও অবশ্যই তোমাদের প্রয়োজন রয়েছে। মানসিক সুস্থ থাকার জন্য অবশ্যই তোমরা সাহিত্য চর্চা করবে, কবিতা আবৃত্তি করবে, উপন্যাস পড়বে, বিভিন্ন লেখকের বই পড়বে। বাড়িতে বসে না থেকে প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগাবে। সেটি সবচেয়েতে ফলপ্রসূ মাধ্যম হচ্ছে বই পড়া। আমি আমার এই আজকের লাইভ ক্লাসের মাধ্যমে কর্তৃপক্ষকে একটি বিষয় দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব। প্রত্যেক স্কুলে আমাদের একটি সমৃদ্ধ পাঠাগার রয়েছে। আমরা চাই সেই পাঠাগারগুলো এই বৈশ্বিক করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে সেগুলো যেন খুলে দেওয়া হয়। শিক্ষার্থীরা একজন একজন করে এখান থেকে বই নিয়ে তারা বাসায় প্র্যাকটিস করতে পারবে, ফলে তাদের সময়টা কাজে লাগবে। বই পড়ে অনেক কিছু জ্ঞান আহরণ করা যায়। আর ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের ভালো থাকা, সুস্থ থাকা আমাদের সবসময় প্রত্যাশা। আমাদের জন্য দোয়া করবে। পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। সকলের জন্য শুভকামনা রইল। খুদা হাফিজ।